আসসালামু আলাইকুম। শুরু করছি মেজর কারদার উপন্যাসটি। লিখেছেন ফিনারাজ হুমুর। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 6। ভোর হয়েছে। রাতের স্নান্দু চাঁদ দিগন্ত বিলীন হয়ে আকাশে ডানা মেলছে। লাল কমলা সূর্যের আভা। পাখির কিচিরমিচির কারদার বাড়ির নিস্তব্ধ ভাঙতেই মেঘের চোখ থেকে ঘুমের ঘোর পুরোপুরি ছুটে গেল। আদো আদো চোখ খুলে সে বিছানার দিকে তাকালো। নিজের নরম হাতের উপর একটা বড়, লোমেশ আর উষ্ণ পুরুষালী হাতের অস্তিত্ব টের পেয়ে এবার সে একটুও ঘাবড়ালো না বা চিৎকারও জুড়ল না, কারণ অচেতন মনেই যে খুব ভালো করে জানে এই পরম নিরাপদ হাতটি কার। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। তার হাতের সামান্য নড়াচড়ার মাঝে হাতটি মালিকের ঘুম ভেঙে গেল। মেঘকে ওভাবে বিছানার উঠে বসে থাকতে দেখে সাত্তার মাস্টার ধপধপিয়ে উঠে বসলেন। অত্যন্ত নিশ্চিন্ত আর ব্যাকুল মুখেই মেয়ের কপালে হাত দিয়ে প্রশ্ন করলেন, এখন কেমন লাগছে তোর মা? শরীরটা ঠিক আছে তো? মেঘ তার বাবার মুখের সেই চিরচেনা ভয়ার্ত আর মলিন ভাবটা দেখে এক চিলতি মায়াবী হাসি আসলো। বাবার শক্ত বাহুটা দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখানটায় নিজের মাথাটা এলিয়ে দিয়েই বলল, ও আব্বু, আমি একদম ঠিক আছি। তুমি শুধু শুধু এত চিন্তা করো না তো। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে এসে বাবাকে ভোলানোর এক আপ্রাণ প্রয়াস চালালো, যাতে বাবার রাতের ওই ঝড়ের কথা ভুলে যান। সাত্তার মাস্টার মেয়ের মুখের আলতো করে চুমু খেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই যে আমার মা রে, তোরে এভাবে ছটফট করতে দেখলে এই বুড়ো বাপের চিন্তা হবেই তো। মেঘ এবার একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আমি জানি আমি তোমার মরহুমা আম্মাজান হুরমান আরার হুব্বু কার্বন কপি তো, তাই তো তোমার এত পিরিত আগলায়া পড়ে। হুম। বাবার সাথে মেঘের সম্পর্কটা ঠিক চিরাচরিত বাবা মেয়ের মতো গম্ভীর নয়, বা একদম বন্ধুর মতো। মেয়ের মুখের নিজের মায়ের নাম আর রহস্যজনক কথা শুনে সত্তার মাস্টার নিজের সব কষ্ট ভুলে গিয়ে হো হো করে হেসে উঠলেন। ঠিক তখনই দরজার পর্দা ঠেলে চায়ের কাপ নিয়ে প্রবেশ করলেন আলিয়া বানু। সারা রাত চোখের পাতা এক করতে না পারায় ক্লান্তর ছাপ এই দুই মধ্যবয়সী মানুষের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। মেঘ তার মাকে দেখেই একটু হেসে পরিস্থিতিকে হালকা করার জন্যই বলে, দেখো মা, তোমার মাইয়া কিন্তু একদম ঠিক হইয়া গেছে। হে হে। কিন্তু মেঘের ওই হাসি মুখ দেখে আলিয়া বানুর মনের ভিতর চিন্তার রেশটুকু কাটল না। তিনি গম্ভীর মুখে চায়ের কাপটা টেবিলে রেখে মেয়ের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন। মায়ের এমন থুতোমতো খাপ দেখে মেঘ আবার বারবার দিকে চেয়ে থেকে এই চতুরতা সুরেই বলে, দেখছো আব্বা, মোরে সুস্থ দেখা তোমার আদরের আলোই কেমন গোমড়া মুখ কইরা রইয়াছে। মনে কইতাছে আমি সুস্থ দেইখা উনি একটুও খুশি হন নাই। মেয়ের এমন উল্টো কথায় খোঁচা মেরে আলিয়া বানু নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বরাবরের মতন খুঁচিয়ে উঠে বললেন, এই বেয়াদ্দপ মাইয়া, তুই একদম চুপ থাকবি। আমি মরতাছি নিজের জ্বালাই, আর এই মাইয়া আসতেছে মোরে খোঁচা দিতে। এই অরু, এই তুই আমারে এত জ্বালাস কেন রে? আমারে কি তোরে মানুষ মনে হয় না? তোর এই পাগলামি আমার চিন্তায় চিন্তায় আমি কবে জানি স্ট্রোক করে মরি। মায়ের এই কঠিন শাসনের আড়ালে লুকিয়ে থাকা তীব্র ভালোবাসা আর ভয় এবার মেঘ মনকে ছুঁয়ে গেল। সে মায়ের দিকে ছলছল নয়নে তাকিয়েই অত্যন্ত আবেদন ঘন কণ্ঠেই বলল, এইডি কি কও আম্মা? আর মুখ দিয়ে এমন কথা কইও না। তুমি আব্বা আর দুই ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেডাই আছে বলো? মায়ের দিকে চেয়ে মেঘের চোখ দুটো এবার অশ্রুতে ভরে উঠল। মেয়ের চোখের সেই টলমল পানি আর কান্নারত মুখ দেখে সত্তার মাস্টার আর আলিয়া বানুর কলিজা যেন এক মুহূর্তেই ঝলদাতো হয়ে উঠল। মেয়ের কান্না সহ্য করার ক্ষমতা তো কোনো বাবা মায়েরই থাকে না। সত্তার মাস্টার এবার বউকে ধমক দিয়ে বললেন, তুমি এবার চুপ করো তো আলো। মেয়েটা মাত্রই সুস্থ হলো, ওরে আর কথা শোনায়ও না, কাঁদিও না। মেঘ বাবার বুকে নিজের মাথাটা আরো শক্ত করে এলিয়ে দিয়ে চুপ করেই রইল। সত্তার মাস্টার পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলে দিতে লাগলেন। আর ওদিকে আলিয়া বানু ও নিজের সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে ধরপড়িয়ে মেঘের একদম কাছে এসে বিছানায় বসলেন। তারপর নিজের শক্ত বাঁধন মেয়েকে বুকের আড়ালে আগলে নিলেন। মা বাবার এই অভ্যন্তরণ নিঃস্বার্থ আর আগলে রাখার নিখাদ ভালোবাসা টের পেয়ে মেঘের ঠোঁটের কোণে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। তার ভাঙা মনটা যেন এক মুহূর্তেই একরাশ শান্তিতে ভরে গেল। পৃথিবীর সব ঝড়ঝাপটা যেন এই একটি ঘরেই ভেতরেই ভালোবাসার কাছে এসে নিমিষেই হেরে গেল। কারদার বাড়ির সুইমিং পুলের পাশে সকালের মিষ্টি রোদে এক হাতে ভারী পুশ আপ করছেন শিষ্য, কেবল একটা স্ল্যাব ব্ল্যাক সুইম প্যান্ট পরে। তার সুটান ও চওড়া আবৃদনময়ী শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। প্রতিবার নিচে আমা আর উপরে ওঠার সাথে তার বুকের বাহুর পেশিগুলো যেন ফুটে ফুটে উঠছে।
বাংলাদেশের আর্মির সেই কঠিন ও কঠোর ট্রেনিংয়ের জীবন্ত ফল। এই নিখুঁত মার্শাল আর্ট বডি একের পর এক ডিসেম স্টাইলে এক হাতে পুশ আপ করতে করতে শিষ্যকে এক মুহূর্তে দেখতেই এতটাই মারাত্মক আর আকর্ষণীয় লাগছে যে যে কোনো মেয়েই বুকে ঝড় উঠতে বাধ্য। এদিকে দোতলায় রুমের সাথে লাগিয়ে বারান্দায় রেলিংয়ে থুতনি খেকিয়ে এই পুরো এক্সারসাইজ পর্ব গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেঘ। শিষ্যের সেই অবিশ্বাস্য পুরুষালী বডি দেখে তার চোখের সামনে যেন সত্যি সত্যিই হলুদ উচ্ছ্বাসে ফুল ফুটতে শুরু করেছে। কি বডি মাইরি! মেঘ হাঁ করে তাকিয়ে থেকে নিজের মনকে বিড়বিড় করে উঠল, ইস কি মারাত্মক বডি রে বাবা! না জানি ওনার বউ ওনাকে কিভাবে সামলাবে। ওনাকে সামলাতে যেয়ে না জানি তার বউটা মরে যায়। কথাটা মুখ দিয়ে বের হতেই মেঘ নিজের ভিড়ে নিজেই কামড় বসালো। দূর কিসব আজগবি আর নোংরা চিন্তাই মাথায় আসছে। সে নিজের মাথায় একটা চাটি মেরে নিজেকে কড়া গলায় শাসন করলো। লুচ্চা সেমড়ি, সাত সকালে কার কি দেখাস তুই? ওই খিটখিটে বেয়াদব যদি একবার জানতে পারে তুই ওনারে এইভাবে গিলতাছস তবে তোর জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। চোখ আর জবান সামলা মেঘ চটপট ঘরের দিকে চলে যাওয়ার জন্য সে যেই না ঘুরবে অমনি তার চোখ গিয়ে আটকালো সেই সুইমিং পুলের একদম কাছ থেকে এক তরুণীর দিকে। মেঘ দেখলো একটা মেয়ে পুলের পাশে দাঁড়িয়ে শিষ্যের অমন সুগঠন শরীরের দিকে কেমন লোলুপ আর হা করে চোখ তাকিয়েছে। মেয়ের এমন চাক্ষুষ চোখ দেখে মেঘের বুকটা হুট করেই জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে মনে মনে বলল, শালি লুচ্চা কোথাকার! কেমনে লালচা মাখা মুখে বেড়ারে গিলতাছে দেখো। মাগার মাইয়াডা হের মামাতো বোন সুচি না হুচি, জানলি ও নাকুচু মেয়েটা না। মেঘ নিজের চোখ দুটো ভালো করে রগড়ে ডোলে আবার তাকালো। না, ওর চোখ একদম ঠিক আছে। মেয়েটা আর কেউ নয়, গতকালের সেই ছাদের আড্ডার রূপের বাহার করা সূচি। সে এক হাতে গালে দিয়ে শিষ্যের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন একদম পুলের পানিতে ঝাঁপ দিবে। মেঘ এবার আর নিজের বিরক্ত লুকটাকে পারল না। বারান্দা থেকেই নাক উঁচু করে অস্পষ্ট স্বরেই বলল, বেয়াদব ছেড়ি একটা! ঘরে ভাই বোন নাই, সকাল সকাল বেডার বডি দেখতে আইসো। মেঘ খট করে বারান্দার দরজাটা টেনে দিয়ে ঘরের ভিতর ঢুকে যেতেই ওদিকে নিচে এক ঝটকায় সুইমিং পুলের নীল পানিতে ঝাঁপ দিয়ে পড়ল শিষ্য। পুলের পানিতে শরীরটা এলিয়ে দিয়েই সে এক চিলতি শয়তানি হেসে আসলো। আসলে শীর্ষ অনেক আগেই টের পেয়েছে যে ওর ওপর থেকে একজন ডাব ডাব করে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, একজন, সে স্বয়ং মেঘালয়া। তাও সে আর চোখে দেখে নিয়েছে। মেঘকে ইমপ্রেস করার জন্যই মূলত সে এতক্ষণ ধরে এক হাতে পুশ আপ করার আর ভঙ্গিমা করছিল, যাতে তার স্নিক প্লাক বডিটা মেঘ ভালো করে দেখতে পায় এবং তার রূপের মুখে পড়ে। সুচি যে যেখানে দাঁড়িয়ে আছে লাল ঝরঝরিত, সেদিকে মেজরের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। পুলের পানি হাত দিয়েই সরিয়ে এর উপরে শীর্ষ মনে মনে এক চরম তৃপ্তি নিয়েই বলল, পাখি তুমি আকাশে যতই ওড়ো না কেন, তোমার আসল ঠিকানা কিন্তু ঘুরিয়ে ফিরে এই শীর্ষ কারদারের মনেই পাজরে। আমি ব্যতীত আর কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা তোমার নেই। সুইটহার্ট হাই! পুলের ঠান্ডা পানি আর এক ঝটকায় যখন শীর্ষের ওপর এলে পড়ল, তখনই তার অনাবৃত শরীর বেয়ে টপটপ করে পানি ঝরছে। সে হাত বাড়িয়ে টেবিল থেকে টাওয়ালটা নিয়ে যেই না নিজের চুলগুলো মুছতে যাবে অমনি সূচি একদম গা ঘেঁষে পড়া স্বভাব নিয়েই ওর ঠিক সামনে এসে দাঁড়ালো। নিজের দুই হাত এক জোড়া করেই এক গাল কৃত্রিম হাসি ফুটিয়ে বেশ আহ্লাদি গলায় বলে উঠল, অঙ্কন ভাইয়া, তোমার বডিটা তো সো অ্যাট্রাকটিভ, একদম লাইক আর হট বাটার। আমি কি তোমায় একটু ছুঁয়ে দেখতে পারি? সুচির মুখে এমন নির্লজ্জ ও সস্তা কথা শুনে শিষ্যের ফর্সা কপাল মুহূর্তের মধ্যেই বিরক্তর গম্ভীর ছাপ পড়ে গেল। তার মনে মেজাজ আর নিমিষেই বিলীন হয়ে গেল। সে তোয়ালিটা নিয়েই ঘাড় মুছতে মুছতে সুচির দিকে এক চরম তার ছেঁড়া আর অব্যাঘাত চোখে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় উত্তর দিল, আমি ফিউচার বউ ব্যতীত আমার ছোঁয়ার রাইট এই দুনিয়ার কারোর নারীর নেই সুচি। সো তোমার থাকার প্রশ্নই ওঠে না। স্ট্রেট ব্যাক! সূচিকে এক প্রকার জঘন্যভাবে ইগনোর করে তার মুখের ওপর একরাশ ঠান্ডা বাতাস ছুঁয়ে দিয়ে হনহন করে বাড়ির ভেতরে চলে গেল শীর্ষ। মেজরের এমন চরম অপমান আর অবহেলার দেখে সূচি রাগে থরথর করে কেঁপে উঠতে লাগলো। সে নিজের দুহাত জোরে একটা ঝাড়া দিল, দাঁত চেঁচিয়ে চেঁচিয়ে ফিসফিস করেই বলল, তোর এই অহংকার মুখের বউ তো আমিই হব অঙ্কন ভাই, দেখে নিও। পুপিনি মণি নিজের মুখে তোমার সাথে আমার বিয়ে দেবার প্রতিজ্ঞা করছে। এই কারদার বাড়ির বড় বউ আমিই হব, শুধু একমাত্র আমিই হব। সুচিও পা ঝাঁপিয়ে রেগে রেগে ভেজা লন পেরিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে বাড়ির ভেতরের তখন সকালের রাস্তায় এক রাজকীয় আসর বসেছে। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে লুচি, আলুর দম, সুজি আর ডিম, পোষের ছড়াছড়ি। পিঙ্কি আর জুবাইর কারদারের স্ত্রী শিউলি বেগম দুজনে মিলে বেশ
হাসি মুখে সবাইকে গরম গরম নাস্তা সার্ভ করছে। টেবিলে নোমান, অব্র, আদর, রাহাত আর মেঘ বসেছে। খাবার মাঝে জুবায়ের কার্দার সত্তার মাস্টারের দিকে বেশ আগন্তুক গলায় জিজ্ঞেস করলেন, তা সত্তার ভাই, আপনার খুলনার স্কুলে কেমন যাচ্ছে? জুবায়ের কার্দারে এমন আপন তত্ত্বের প্রশ্নের মাস্টার সাহেব মুখের খাবার গেলে এক গাল অকৃত্রিম হাসি নিয়েই বলে দিলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দুবাই বেশ ভালোই যাচ্ছে ভাই সাহেব। তবে পরশু থেকে আমার স্কুলে ছুটি শেষ, তাই ভাবছি আজ রাতের বাসায় সুপরিবার খুলনায় ফিরে যাব। সত্তার মাস্টার এমন আশঙ্কিক প্রস্থানের কথা শোনা মাত্রই ডাইনিং টেবিলের এক কোণে বসা মেঘের ওড়না গোছানোর হাতটা থমকে গেল। আর ঠিক তখনই পিঙ্কি বেগম হাতের ডিশটা টেবিলে নামিয়ে বেশ অবাক গলায় বলে উঠলেন, সে কি দুলা ভাই, আর কিছুদিন থাকবেন না? মাত্র তো বিয়েটা শেষ হলো, বাড়িটা একদম ফাঁকা হতেই আপনারা চলে যাবেন? পিঙ্কির কথায় সত্তার মাস্টার উত্তর দেবার বদলে আলেয়া বানুই মুখ খুললেন, চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, না রে পিঙ্কি, আর একদম দেরি করা যাবে না, সামনেই তো মেঘের ফাইনাল পরীক্ষা। এখানে আর বেশি দিন থাকলে ওর পড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। তবুও আর কয়টা দিন থেকে যেতেন না পা, বাড়িটা তো একেবারে ফাঁকা হয়ে যাবে। শিউলি বেগমের এই আকুতিজনক কথাই আলেয়া বানুর একটু মৃদু হাসলেন। তা কি হয় আপা, নিজের ঘর বাড়ি ফেলে আর কতদিন এভাবে অন্যের বাড়িতে থাকা যায় বলো? শিউলি বেগমে এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাও ঠিক, আজ রাতেই মেঘেরা সপরিবার খুলনায় চলে যাবে। শুনেই ডাইনিং টেবিলের সবার মনটা খারাপ হয়ে গেল, শুধু একজন ছাড়া, সে হলো সুচি। সে যে মনে মনে এটাই চাইছিল যে এই কালো মেয়েটা যত দ্রুত সম্ভব কারদার বাড়ির থেকে বিদায় হোক। নাস্তা শেষ করে একে একেই সবাই টেবিল ছেড়ে যে যার মতো চলে গেল। দুপুরের দিকে কারদার বাড়ির বিশাল ছাদনাতলায় একা একা দাঁড়িয়ে আছে মেঘ। ছাদের রেলিংটা দুহাতে শক্ত করে ধরে বাইরের মনোরম আবহাওয়া আর গাছপালার দুলুনি দেখছিল ও প্রকৃতির শান্ত রূপ দেখার মাঝেই হঠাৎ তার উপর কানের খুব একটা গম্ভীর কিন্তু চেনা পুরুষালী কণ্ঠে ভেসে এলো, সুইটহার্ট, খেলাটা যে শেষ হলো না? শিষ্যের এমন আচমকা কথা শুনে মেঘ তীব্রভাবে চমকে উঠে ছিটকে পেছনে তাকালো। দেখলো ছাদের দরজার ফ্রেমের সাথে গা হেলিয়ে দিয়েই পকেটে হাত পুরে দাঁড়িয়ে আছে শিষ্য। তার চোখে এক অদ্ভুত চতুরতা আর নেশা। মেঘ নিজের ওড়নাটা টেনে টুনে কোনো মতে নিজেকে সামনে এক আড়ষ্ট গলায় বলল, দুঃখিত, আমি ওটা আমার ফ্রেন্ডের সাথে বাজি ধরে জাস্ট একটা পান করছিলাম। মেঘের এমন হালকা উত্তর শুনে শিষ্যের ঠোঁটের এক কোণে বিবর্জিত বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীরে পায়ে এগিয়ে মেঘের দিকে সে এসে একদম মুখোমুখি দাঁড়ালো। তারপর মেঘের মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে এসে ফিসফিস গলায় বলল, পান করে নিজের হট পিক কেন অচেনা পুরুষকে দেওয়া কেমন নীতি শুনি? তোমার এই দুধে আলতা কায়াটা কি এতটাই ফেলনা? শিশের এমন আচমকা ঝুড়ে পড়া মেঘ মেঘ লজ্জায় সিটিয়ে গিয়ে রেলিংকে সাথে চিপকে গেল, কিন্তু শিষ্যটাকে পালানোর কোনো সুযোগ দেয় না। সে মেঘের দুই পাশে হাত দিয়ে রেলিংয়ে চেপে ধরল, যা এক প্রকার মেঘকে তার বাহু ধরে আবদ্ধ করে ফেলা। সে সরাসরি মেঘের চোখের গম্ভীরে চেয়ে রইল। মেঘ ভয়ে ঢোক গিলে চোখ সরিয়ে আমতা আমতা করেই বলল, আসলে শয়তানের আসলে শয়তানের প্রয়াসেই পড়ে এমন ভুল করে ফেলছি। কিন্তু আমার তো সেই ভুলটা বেশ ভালোই লেগেছে সুইটহার্ট। এখন তো মন চাইছে আরও দেখি। ক্যান আই সি ইউ? শিষ্যের মুখের বাকি কথাটুকু সম্পূর্ণ হতে না হতেই মেঘ যে বিপদে ঝড় পাচ্ছে নিজের শ্যামবর্ণের কোমলটা হাতটা দিয়ে শিষ্যের ঠোঁটের উপর চেপে ধরল। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। সে তোতলাতে তোতলাতেই আকুতি গলায় বলল, এসব কথা প্লিজ আর মুখেও আনবেন না। ওসব ভাবলে নিজের কাছেই নিজেকে বড্ড ছোট ছোট লাগে। শিষ্যের কথা বলা বন্ধ করে মেঘের দিকে অপলক চেয়ে রইল। মেঘের হাতের তালুর নরম স্পর্শ তার ঠোঁটে লাগতেই তার পুরো পুরুষালীটা যেন কেঁপে উঠল। মেঘের এই ভয়ার্থ চাহনি তির করে কাঁপতে থাকা গোলাপি রঙের ঠোঁট আর পাতার ঝাপটানো দেখে শিষ্যের বুকের ভিতর হার্টবিট এক ধাক্কায় শতগুণ ফাস্ট হয়ে গেল। তার মনে হতে লাগলো হৃৎপিণ্ডটা বুঝি এখনই চুপ করে বাইরে বেরিয়ে পড়বে। শিষ্য মেঘের মায়াবী মুখের দিকে চেয়ে মনে মনে এক তীব্র হাহাকার নিয়েই বলল, এভাবে আমার দিকে তাকাস না জান, আমি মরেই যাব তোর এই অবুঝ চাহনিতে। তোর এই মায়ার আগুনে আমি পুড়ে একাকার অঙ্গার হয়ে যাব। উফ! শিষ্য যেন মেঘের নেশায় মনে মনে বিভোর। ঠিক তখনই সেই রোমান্টিক পরিবেশটার 12টা বাজিয়ে ছাদের দরজার ওপাশ থেকে ভেসে এলো এক তীব্র রাগান্বিত আর চাপা আর্তনাদ। অঙ্কন, হে অঙ্কন! এখানেই শেষ পর্ব 6।